ইসলামী ব্যাংকগুলোর আর্থিক জরুরি সংকট কাটাতে ও প্রতিদিনের নগদ লেনদেন টিকিয়ে রাখতেই যখন হিমশিম খাচ্ছিল, তখন বছর শেষ হওয়ার ঠিক দুদিন আগেই 22,000 কোটি টাকা এলওআরে ধার দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এই অর্থের 90% নিয়েছিল এস আলম নিয়ন্ত্রণাধীন 6টি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে ক্যাশ রিজার্ভ রেশিও বা আপৎকালীন সময়ের জন্য অর্থ রাখতেও বছর ধরে বিষম খাচ্ছিল এসব ব্যাংক। এমন জরুরি অবস্থা কাটাতে গভর্নরের একক ক্ষমতায় এই অর্থ দেয়া হয়, যা দিয়ে 2023 সালের আর্থিক প্রতিবেদনে দেখানো হয় লাভে আছে প্রতিষ্ঠানগুলো। ছাপানো টাকায় ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও, লাভ, সঞ্চয়, মূলধন তারল্য দেখিয়ে এসব ব্যাংক থেকে দেয়া হয় ক্যাশ ডিভিডেন্ডও, যেখানে কোনো কোনো সূচক 2022 সালকেও ছাড়িয়ে যায়। আমরা ব্যাংকের কাছে এমন কিছু আশা করি যে আমাদের শেষ বয়সে যে আমরা যেটা আমানত করছি সেটার জন্য আমরা ভালোভাবে পেতে পারি, কিন্তু এখন পর্যায়ক্রমে যা দেখছি আমাদের এটাও হয়তোবা চলে যাবে। অথচ অবস্থা ফেরেনি, বরং 2024 সালের জুনের শেষ দিন ইসলামী ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে আবারও 35,000 কোটি টাকা দেয়া হয় গভর্নরের একক ক্ষমতায়। তারল্য সংকটে আর দুর্নীতিতে ডুবে থাকা ব্যাংকগুলো এখন আমানতকারী আর সাধারণ বিনিয়োগকারীদের জন্য এক অনিশ্চয়তার নাম। আমানতকারীরা তো একটু এর ভিতরে আছে, অনিশ্চয়তার মধ্যেই আছে। 2.5 কোটি গ্রাহক, একজন গ্রাহকের সাথে মিনিমাম 4 জন করে সদস্য জড়িত। তার মানে প্রায় 10 কোটি মানুষ এই ইসলামী ব্যাংকের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এস আলমের বেনামি কোম্পানিকে ঋণ দেয়া আর খেলাপি ঋণে জর্জরিত ব্যাংকটিতে নিজের লোক বসিয়েছেন প্রতিষ্ঠানের প্রধানদের যোগসাজশে। উচ্চ পর্যায়ে রাতাতে নেওয়া হয়নি কোনো অনুসন্ধানের উদ্যোগ, কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নয়, বরং চাপের মুখে মৌখিক নির্দেশে এসব অর্থ ছাড় দেয়া হতো বলে জানান ব্যাংক সংশ্লিষ্টরা। দেশে যেমন আয়নাঘর ছিল, ইসলামী ব্যাংকও ঠিক এরকম আয়নাঘর ছিল। এখানে মেপ্তা আকিজ গংদের দাপটে আমরা মুখ খুলে কিছু বলতে পারিনি। বড় বড় সিন্ডিকেট ফাইন্যান্স এবং কর্পোরেট যে লোনগুলো হয়, আদার্স ব্যাংকের লোন বলে, আমাদের ইনভেস্টমেন্ট বিনিয়োগ বলি, সেগুলো অ্যাকচুয়ালি হাইলি টপ ম্যানেজমেন্ট থেকে প্রেশার ক্রিয়েট করে ডেস্ক অফিসিয়ালদের বাধ্য করা হতো। কোনো রকম ডকুমেন্টে ল্যাপসেস ডকুমেন্ট উইদাউট এনি কোলাটারাল, সাফিসিয়েন্ট কোলাটারাল ছাড়া ডেস্ক অফিসিয়াল বাধ্য করে, যে সমস্ত ডেস্ক অফিসিয়াল তাদের কথা শোনেনি তাদেরকে পানিশমেন্ট ট্রান্সফার, চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, এশিয়ার সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক এবং বাংলাদেশের একমাত্র ব্যাংক ইসলামী ব্যাংক, যে বিশ্বের 1000 ব্যাংকের মধ্যে স্থান করে নিয়েছে, সেই ব্যাংকটাকে প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ব্যাংক, সেই ব্যাংকটাকে এই আপনার যারা লুটেরা তাদের হাত থেকে রক্ষার জন্য আপনার ভালো মানুষ দিয়ে সেটা পুনর্গঠন করার জন্য বাধ্য হয়ে আমি তখন স্বাক্ষর করলাম। তার আধা ঘন্টা পরে আমি বসে আছে, এস আলম নিজে আসছে, কয় ভাইজান আপনি ব্যাংকটা খুব ভালো চালাইছেন। সাইফুল আলম বলে আমাকে, এস আলম যে এই দেশের বড় লুটেরা। তথ্য বলছে ব্যাংক ব্যবসার আড়ালে অনেকটা বৈধ পথে সিঙ্গাপুরে $1 বিলিয়ন বেশি সরানো হয়। সাইপ্রাস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডেও অর্থ সরানো হয় বেনামে। 3টি ফাইন্যান্স আমার এখানে নিহিত ছিল এবং আমরা যেখানে 95 সালে আমি এটা শুরু করি, সেখানে বাংলাদেশ ব্যাংক এসে এটাকে 97, 96, 97তে রিকগনাইজ করে মাইক্রো ফাইন্যান্স, এবং ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সের এখন জনক। ব্র্যাকের আমি অন্তত 300-400 লোক আমি নিয়ে এনেছি, বিকজ টু কন্টিনিউ মাই মাইক্রো ফাইন্যান্স। মাইক্রো ফাইন্যান্স থেকে আমি মাইক্রো ক্রেডিটে যেতাম। ধরেন মাইক্রো ফাইন্যান্সে আমি 25 লাখ পর্যন্ত আমি অ্যালাউ করতাম। তারপর দিয়ে মাইক্রো ক্রেডিটে আমি 50 লাখ টাকা পর্যন্ত যেতাম। আর ম্যাক্রো ফাইন্যান্সে আমি সেটা 2 কোটি 3 কোটি পর্যন্ত আমরা যেতাম, এবং সেটা এমডির ক্ষমতা ছিল। আমাদেরকে না জিজ্ঞাসা করে, বোর্ডকে না জিজ্ঞাসা করে উনি সে ক্ষমতায়ন করতে পারতো। কিছু কিছু ম্যানেজারকে তারা, আমরা বড় বড় ব্রাঞ্চগুলিতে আমরা 50 লাখ টাকা পর্যন্ত ম্যানেজারকে আমরা অ্যালাউ করেছিলাম। আপনার কি মনে হয় যে এই ব্যাংকটাকে ইউ টার্ন করানো কি সম্ভব? অবশ্যই সম্ভব আল্লাহর রহমতে। আমার মতো একটা ব্যক্তিত্ব যদি আল্লাহর রহমতে এই ব্যাংক নেয়, আমি তো 1-1.5 বছরে আমি আল্লাহর রহমতে ব্যাংকটাকে আমি টার্ন করব। এসব ব্যাংকে শুধু আমানতকারীরাই নয়, সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি ও ব্যাংকের চলতি হিসাবও রয়েছে। ফলে ব্যাংকগুলো সুষ্ঠু ধারায় ফেরানো না গেলে প্রভাব পড়বে এসব বড় খাতেও। প্রথমে দরকার একটা শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক। যদি ব্যাংকিং কমিশন গঠন করতেই হয় কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ব্যর্থতায়, কিংবা এই যে অনেক অনেক মন্দ ঋণ, ডিপোজিটারদের স্বার্থ রক্ষা হচ্ছে না, নতুন কোনো প্রোডাক্ট নাই, তারপরে ফরেন এক্সচেঞ্জ নাই, এগুলাতে একটা ফরেন্সিক রিভিউ করে, ডিপ ডাইভ ডায়াগনস্টিক করে, কিংবা ডিপ ডাইভ অ্যানালাইসিস করে, ডিউ ডিলিজেন্স করে, এই কমিটি দক্ষ লোকরা
যারা অনেক দিন ব্যাংকিং করেছেন দেশে বিদেশে, তারা ডেস্টিনেশন সম্পর্কে পরিষ্কার ধারণা আছে, তারা রিকমেন্ড করে যাবে। দীর্ঘ সময় ধরে ব্যাংক খাতে যে অনিয়ম এবং অস্থিরতা সৃষ্টি হয়ে আসছিল তার প্রকাশ পায় অনেকটা গত কয়েকদিন বিভিন্ন ব্যাংকের সামনে কর্মকর্তা এবং কর্মচারীদের পর্ষদ ভেঙে দেওয়া নিয়ে আন্দোলন দেখলেই। ব্যাংক বিশ্লেষকরা বলছেন এই আন্দোলন যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে সেক্ষেত্রে এটি আর্থিক খাতের জন্য একটি অশনি সংকেত হবে। সেক্ষেত্রে নতুন পর্ষদে যারা যোগ দিবেন, বিশেষ করে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে, তারা যেন বিশেষ করে ঋণ দানের ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ না করেন, একইভাবে স্বতন্ত্রভাবে যেন তারা কাজ করতে পারেন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে, এবং প্রাধান্য দিবেন আমানতকারীদেরকে। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।